স্বাগত নিউজ 24 সকালের সংবাদের সঙ্গে আছে আমি তানিয়া হারুন। তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডাক্তার মুরাদ হাসানের পদত্যাগপত্র গ্রহণ করেছেন মহামান্য রাষ্ট্রপতি অ্যাডভোকেট আব্দুল হামিদ। মঙ্গলবার রাতে এই প্রজ্ঞাপন জারি করা হয়। এর মধ্য দিয়ে সরকারের মন্ত্রিসভা থেকে চূড়ান্ত অব্যাহতি পেলেন ডাক্তার মুরাদ হাসান। এর আগে নারীদের বিরুদ্ধে কুরুচিপূর্ণ মন্তব্য ও বেফাঁস বক্তব্যের দায়ে নৈতিক স্থলনের অভিযোগ উঠলে প্রধানমন্ত্রীর নির্দেশে মঙ্গলবার দুপুরে পদত্যাগপত্র জমা দেন। অবশেষে পদত্যাগে বাধ্য হলেন আলোচিত সমালোচিত তথ্য প্রতিমন্ত্রী ডাক্তার মুরাদ হাসান। মঙ্গলবার সকালে মন্ত্রিপরিষদ বিভাগে পদত্যাগপত্র পাঠান তিনি। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানিয়েছেন, দল থেকে বহিষ্কার করায় মুরাদের সংসদীয় পদ থাকবে কিনা সিদ্ধান্ত নেবেন স্পিকার। এদিকে মাস কয়েক আগ থেকে মুরাদের মধ্যে পরিবর্তন দেখছিলেন তথ্যমন্ত্রী। নাইম আল জিকোর প্রতিবেদন। একটি ফোন কল রেকর্ড ও নেট দুনিয়ার কয়েকটি ভিডিও নিয়ে ব্যাপক সমালোচনা মুখে পড়েন তথ্য প্রতিমন্ত্রী ডাক্তার মুরাদ হাসান। সেই প্রেক্ষাপটে মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ দেন প্রধানমন্ত্রী। দুপুরে ব্যক্তিগত কারণ দেখিয়ে নিজ হাতে সই করা পদত্যাগপত্র মন্ত্রিপরিষদ বিভাগে পাঠিয়ে দেন তথ্য প্রতিমন্ত্রী। সেখানেও ছিল ভুল। সংশোধন করে আবারও পাঠানো হলো তা প্রধানমন্ত্রী কার্যালয় ও মন্ত্রিপরিষদ বিভাগে। প্রতিমন্ত্রী ডাক্তার মুরাদের পদত্যাগ বিষয়ে তথ্যমন্ত্রী জানান, কয়েক মাস ধরেই স্বাভাবিক ছিলেন না ডাক্তার মুরাদ। কিছু বক্তব্য দিয়েছেন যেগুলো দলের সাথে কনসাল্ট না করেই দিয়েছেন বা সরকারের অভ্যন্তরে কনসাল্ট না করেই দিয়েছেন, যেগুলোর কারণে আমাদেরও প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে এবং সাম্প্রতিক সময়ে কিছু বক্তব্য কিছু কর্মকাণ্ড নিয়ে সরকার এবং দল বিব্রত হয়েছে। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, জেলা আওয়ামী লীগ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে মুরাদ হাসানকে। মন্ত্রীর থেকে তাকে পদত্যাগ করতে হলো, সরে যেতে হলো। এটা তো দল থেকেও এটা পদে ছিল, অব্যাহতি পাচ্ছি এটা। আর এমপির বিষয়েও যদি সেরকম গুরুতর কোনো অভিযোগ আসে, সেটা মাননীয় স্পিকার সিদ্ধান্ত নিতে পারে। দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেছেন, কোনো পদেই যাতে মুরাদ হাসান না থাকতে পারে সে ব্যাপারে সুপারিশ করবেন তারা। মাননীয় প্রধানমন্ত্রী, ক্যাবিনেট হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী এখতিয়ার, উনি তার ক্যাবিনেট থেকে তাকে অপসারণ করেছেন। কিন্তু আমরা যারা দল করি, আমি মনে করি এই ধরনের রুচিহীন ব্যক্তি, নিম্ন রুচির, যার মধ্যে ন্যূনতম রুচিবোধটা নেই, অশ্লীল কথাটা বলে, তার সংগঠনের কোনো দায়িত্বশীল পদে থাকার কোনো সুযোগ নেই, তার সেই যোগ্যতা হারিয়েছে। বিগত কয়েক মাস ধরে নেট দুনিয়ায় ঝড় তুলেছিল ডাক্তার মুরাদ হাসান। কখনো গান, কখনো বা নাচ অথবা ফোন কল রেকর্ডে দেশব্যাপী সমালোচনার মুখে পড়েন তিনি। অবশেষে হারালেন মন্ত্রিত্ব, দলীয় পদ, একইভাবে হারাতে পারেন সংসদ সদস্যর মর্যাদাও। নাইম আল জিকো, নিউজ 24, ঢাকা। সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে তথ্য প্রতিমন্ত্রী ডাক্তার মুরাদ হাসানের অশ্লীল অডিও ভিডিও অপসারণের নির্দেশনা দিয়েছে হাইকোর্ট। এক আইনজীবীর আবেদনের প্রেক্ষিতে বিচারপতি এনায়েতুর রহিম ও বিচারপতি মুস্তাফিজুর রহমানের বেঞ্চ এই আদেশ দেন। আদেশে বিটিআরসিকে 1 সপ্তাহ সময় বেঁধে দিয়েছে হাইকোর্ট। এদিকে নানা সময়ে বিতর্কিত ও সমালোচিত মন্তব্যের দায়ে অবশেষে মন্ত্রিসভা থেকেও সরে যেতে হয়েছে ডাক্তার মুরাদ হাসানকে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে তথ্য প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন মুরাদ। এবার জামালপুর জেলা আওয়ামী লীগের পদও হারালেন সদ্য সাবেক হওয়া তথ্য প্রতিমন্ত্রী ডাক্তার মুরাদ হাসান। গত দুপুরে জরুরি বৈঠক শেষে জেলা আওয়ামী লীগের নেতারা জানান, রাতেই এই সিদ্ধান্তের চিঠি পাঠানো হয়েছে কেন্দ্রীয় আওয়ামী লীগের কাছে। এদিকে মুরাদ হাসানকে বহিষ্কারের খবরে তার নির্বাচনী এলাকা ছাড়াও দেশের বিভিন্ন স্থানে আনন্দ মিছিল হয়েছে। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। সদ্য পদত্যাগ করা তথ্য প্রতিমন্ত্রী ডাক্তার মুরাদ হাসানের বিষয়ে দলীয় সিদ্ধান্ত নিতে দুপুরে জরুরি বৈঠক করে জামালপুর জেলা আওয়ামী লীগ। সভা শেষে জেলা আওয়ামী লীগের সভাপতি জানান, কার্যনির্বাহী কমিটির সকল সদস্যের সম্মতিক্রমে অব্যাহতি দেওয়া হয়েছে ডাক্তার মুরাদ হাসানকে। তাকে জামালপুর জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য জনসংখ্যা বিষয়ক সম্পাদকের দায়িত্ব থেকে সর্বসম্মতিক্রমে জেলা আওয়ামী লীগের জরুরি সভায় অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। তিনি আরো বলেন, মুরাদ হাসান সংসদ সদস্য থাকবেন কিনা এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন স্পিকার। মাননীয় স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরীর সিদ্ধান্তের উপর নির্ভর করবে উনি সংসদ সদস্য হিসেবে বহাল থাকবেন কি থাকবেন না।
এদিকে মুরাদ হাসানকে বহিষ্কারের খবরে তার নির্বাচনী এলাকা জামালপুরের সরিষাবাড়িতে আনন্দ মিছিল হয়েছে। এ সময় বিক্ষুব্ধ নেতাকর্মীরা মুরাদ হাসানের কুশপুত্তলিকা দাহ করে। মুরাদ হাসানের কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে রংপুরেও বিক্ষোভ মিছিল করেছে যুবদলের নেতাকর্মীরা। মঙ্গলবার সকালে জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে শুরু হওয়া মিছিল বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। সুনির্দিষ্ট অভিযোগ পেলে ডাক্তার মুরাদ হাসানকে ডাকা হবে বলে জানিয়েছে গোয়েন্দা পুলিশ। ওই ঘটনার আদ্যোপান্ত জানতে এরই মধ্যে ডিবি কার্যালয়ে নেওয়া হয় চিত্রনায়ক ইমনকেও। পুলিশের জিজ্ঞাসাবাদ শেষে মঙ্গলবার সন্ধ্যায় তাকে নিজেদের সদর দপ্তরে নিয়ে যায় র্যাবও। বিস্তারিত মাসুদা লাবণীর প্রতিবেদনে। প্রতি উত্তর অথবা এই ব্যবহারের প্রতি উত্তর আমার আসলে কি দেওয়া উচিত ছিল? চিত্রনায়িকা মাহিয়া মাহিকে অশ্লীল ভাষায় গালি দেয়া অডিওটিও অবশেষে প্রকাশ্যে এলো। জানিয়ে আলোচনার পর মুখ খুলেন মাহি নিজেও। আমি সেজন্যই কোনো প্রতিবাদ করিনি। আমার নিজের মতন করে আমার মনে হয়েছে যেভাবে পাশ কাটিয়ে যাওয়া উচিত আমি চুপ থেকেছি, পাশ কাটিয়ে গেছি। ঘটনার শুরুটা বছর 2 আগে হলেও সম্প্রতি চিত্রনায়ক ইমন ও ডাক্তার মুরাদ হাসানের একটি অডিও ফাঁস হয়। এর জেরে সোমবার ও মঙ্গলবার ডিবি কার্যালয়ে হাজির হন ইমন। ডিবির যুগ্ম কমিশনার জানান, ডাক্তার মুরাদ হাসানের সাথে অডিও ফাঁসের পর সাইবার নিরাপত্তা চাইতে ডিবি কার্যালয়ে আসেন ইমন। এছাড়া ডাক্তার মুরাদ হাসান ইউটিউবে যে ব্যক্তির টক শোতে এসে নিয়মিত হাজির হয়ে অশোভন কথা বলতেন তাকেও খুঁজছে ডিবি। এই উপস্থাপকের নাম মনে হয় সম্ভবত নাহিদ। তাকে আমরা দেখেছি প্রায়শই সে হাসে এবং সে একটা উস্কানিমূলক প্রশ্ন করে, এরকম আমরা দেখেছি। তো তার সম্পর্কে আমরা খোঁজখবর নিচ্ছি। সে মানে ইচ্ছাকৃত এগুলি করে না মানুষকে বিভ্রান্তি করার জন্য এগুলি করে, আমরা দেখবো, এটা তদন্ত করে দেখবো। হারুনুর রশিদ জানান, চিত্রনায়িকা মাহিয়া মাহি যদি কোনো অভিযোগ করেন তা আমলে নেবে ডিবি। মাহি সে যদি ইমন যেভাবে আসছে তার প্রবলেমের কথা বলতে আসছে যদি সে আসে আমরা অবশ্যই কথা বলবো। আমি তো এখনো বলি যে আমাদের কাছে এখনো পর্যন্ত কোনো অভিযোগ করে নাই। যে কোনো অভিযোগ আসলে সে অভিযোগগুলি তদন্ত করি, আমরা খতিয়ে দেখি, সেরকম যে কারোর বিরুদ্ধে হতে পারে। ইমন জানান, তথ্য প্রতিমন্ত্রী হওয়ায় বিভিন্ন সময় তাদের সাথে অশোভন আচরণ করলেও তারা কোনো অভিযোগ করেননি। আমার জায়গা থেকে আমি কখনো প্রশ্নই আসে না যে আমি ওকে নিয়ে যাই, বরঞ্চ আমি আর ওকে উনি যেই অবস্থায় ছিলেন আমি ওনার জায়গা থেকে একটু ঠান্ডা করার চেষ্টা করেছি, ম্যানেজ করার চেষ্টা করছি। হ্যাঁ ভাই আসছি, স্বাভাবিক পরিস্থিতি আনার চেষ্টা করছিলাম। যদি আমি জানতাম যে রেকর্ড হবে তাহলে আমি কথাবার্তা আরও সুন্দর হতো, ভাইয়া না আসবো না। সো এগুলো গোছানো ছিল না ডেফিনেটলি। সো রেকর্ড করার কোনো অপশন নেই। আর আমার জায়গা থেকে যেহেতু রেকর্ড নেই, লিক হওয়ার কোনো চান্স নেই। মাহি ও চিত্রনায়ক ইমনকে ফোন করে অশোভন আচরণের পর একে একে বেরিয়ে আসে ডাক্তার মুরাদ হাসানের অশোভন ও অশ্রাব্য ভাষার নানা কথোপকথন ও ভিডিও। মাসুদা লাবণী, নিউজ 24, ঢাকা। লঘুচাপের প্রভাব কাটতে না কাটতেই বাড়ছে শীতের তীব্রতা। কুয়াশার চাদরে ঢেকে গেছে চারিদিক। বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন, ব্যাহত হচ্ছে নৌ চলাচল। এর প্রভাবে রাত 2টা থেকে দৌলতদিয়া পাটুরিয়া নৌ রুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। এতে দুই পারে পারাপারের অপেক্ষায় আটকে আছে সহস্রাধিক পরিবহন। বিস্তারিত জানাতে দৌলতদিয়া ঘাট থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শফিকুল ইসলাম শামীম। শামীম, কি সংখ্যক গাড়ি আটকা পড়েছে আর কয়টা নাগাদ এটি স্বাভাবিক হতে পারে, কি বলছেন সংশ্লিষ্টরা? আর মানুষের ভোগান্তি কতটা দেখছেন আপনি আমাদের জানাবেন। কুয়াশার কারণে দৌলতদিয়া পাটুরিয়া নৌ রুটে দুর্ঘটনা এড়াতে রাত 2টা থেকে ফেরি চলাচল বন্ধ করে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ। রাত 2টা থেকে ফেরি চলাচল বন্ধ হওয়ার কারণে ঘাটের উভয় পারে দ্রুত যানজটের সারি দেখা যাচ্ছে। আমি দেখাতে চাচ্ছি দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী পরিবহন কর্মকর্তা ও প্রাইভেট কার মাইক্রোবাসের সারি। আমি এই মুহূর্তে একটু দেখাতে চাচ্ছি যে আমার সামনে যে গাড়ি রয়েছে এটা যাত্রীবাহী পরিবহন, পণ্যবাহী ট্রাক এবং প্রাইভেট কার মাইক্রোবাসেরও কিন্তু সারি রয়েছে। আর এই সকল যাত্রীরা কিন্তু এই সকল গাড়িতে কিন্তু রাত 2টা থেকে ফেরি পাড়ির অপেক্ষায় কিন্তু তারা দৌলতদিয়া ঘাটে রয়েছে। আর দৌলতদিয়া ঘাটে থাকার কারণে সারা রাতে কিন্তু এই সকল যাত্রী চালক এবং প্রাইভেট কারে যারা আছে তারা কিন্তু নানা প্রকার দুর্ভোগ
স্বীকার করেছে। আমি অনেক চালকের সাথে কথা বলেছি, তারা কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে রাত 2টা থেকে ফেরি চলাচল বন্ধ হওয়ার কারণে তারা ফেরি পার হতে পারছে না। আর ফেরি পার করতে না পারার কারণে সারা রাত শীতের মধ্যে কিন্তু তাদেরকে দৌলতদিয়া ঘাটেই অপেক্ষা করতে হচ্ছে। তো বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষের সাথে আমরা কথা বলেছি, তারা কিন্তু জানিয়েছেন যে রাত 2টা থেকে ফেরি চলাচল বন্ধ হয়ে যায়। আর নৌ রুটে দুর্ঘটনা এড়াতেই রাত থেকেই ফেরি চলাচল বন্ধ করা হয়েছে। কিন্তু যে ফেরি চলাচল বন্ধ করার কারণে কিন্তু এই নৌ রুটে এখন ফেরিঘাটে 0 পয়েন্ট থেকে মহাসড়কে প্রায় 4 কিলোমিটার যাত্রীবাহী পরিবহন, পণ্যবাহী ট্রাক ও ছোট ছোট গাড়ি কিন্তু আটকা রয়েছে। এই 3টি লাইন রয়েছে। এদিকে প্রায় 6 শতাধিক সকল প্রকার যানবাহন ফেরি পারের অপেক্ষায় রয়েছে। বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ আরেকটি বিষয় জানিয়েছেন যে দৌলতদিয়া পাটুরিয়া নৌ রুটে কুয়াশা কেটে না যাওয়া পর্যন্ত কিন্তু তারা ফেরি চলাচল বন্ধ রাখবে। আর ফেরি চলাচল কুয়াশার ভাবটা কেটে গেলেই ফেরি চলাচল শুরু করার সম্ভাবনা রয়েছে। এই বিষয়টি বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ আমাদের কাছে জানিয়েছে। যতক্ষণ পর্যন্ত কুয়াশার কেটে না যাবে ততক্ষণ পর্যন্ত কিন্তু ফেরি চলাচল বন্ধ রাখবে। আর ফেরি চলাচল বন্ধ রাখলে যে যাত্রীবাহী পরিবহন, পণ্যবাহী ট্রাক রয়েছে এর পাল্লা কিন্তু বেলা বাড়ার সাথে সাথে আরও বৃদ্ধি পেতে পারে বলে তাদের ধারণা। তো সব মিলে রাত্রে থেকে যাত্রী এবং চালকরা দৌলতদিয়া ঘাটে নানা প্রকার দুর্ভোগ স্বীকার করে ফেরি পারে অপেক্ষায় রয়েছে। তো এই ছিল দৌলতদিয়া ফেরিঘাটের সর্বশেষ সংবাদ। আমি এখন চলে যাচ্ছি শুরুতে তানিয়ার কাছে। তানিয়া। নিরাপদ সড়ক নিশ্চিত করতে 6 দফা দাবি জানিয়েছেন রাজধানীর 7 সরকারি কলেজের শিক্ষার্থীদের একটি অংশ। মঙ্গলবার নীলক্ষেত মোড় থেকে গণভবনে যাওয়ার ঘোষণা দেন তারা। দাবি মানতে তারা সরকারকে 48 ঘন্টার সময় বেঁধে দেন। এই সময়ের মধ্যে দাবি পূরণ না হলে স্মারকলিপি দিতে আগামী বৃহস্পতিবার গণভবনে যাবেন তারা। দুপুর 12টার দিকে শিক্ষার্থীরা নীলক্ষেত মোড় অবরোধ করেন। এদিকে দুপুরে রামপুরায় মাইনুদ্দিনের পরিবারের সাথে সাক্ষাৎ করতে যান উত্তরের মেয়র আতিকুল ইসলাম। এই সময় 50,000 টাকা এবং দোকানের ট্রেড লাইসেন্স তুলে দেন মাইনুদ্দিনের বড় ভাইয়ের হাতে। সিটি কর্পোরেশনের গাড়ি চালক পদে নিয়োগের আশ্বাসও দেন তিনি। আমাদের সংসদ অধিবেশন বন্ধ, সেহেতু আমরা 9 তারিখ সকাল 11টায় আমরা গণভবনে আমাদের স্মারকলিপি পেশ করব। আমাদের যে 6 দফা দাবি, সেই দাবির প্রেক্ষিতে এটি হলো একটা চায়ের দোকানের এবং একটা মুদির দোকানের ট্রেড লাইসেন্স কিন্তু একটা দিলাম। এটা তো অর্থাৎ এখানে যতদিন পর্যন্ত আপনি আছেন এখানে আপনি কেউ ডিস্টার্ব করবেন আমাদের কোন থেকে। কিছুতেই থামছে না সড়কে মৃত্যুর মিছিল। শিক্ষার্থীদের নিরাপদ সড়ক আন্দোলনের কর্মসূচি চলাকালীন সময়ে নোয়াখালীতে ট্রাক চাপায় এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সদর উপজেলার সোনাপুরে গতকাল এই দুর্ঘটনা ঘটে। নিহত অজয় মজুমদার নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইনফরমেশন সায়েন্স অ্যান্ড লাইব্রেরি ম্যানেজমেন্ট বিভাগের ছাত্র। ঘাতক ট্রাকের চালককে আটক করেছে পুলিশ। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, অজয় মজুমদার সোনাপুরে সিএনজি অটোরিকশা থেকে নামার সময় একটি ট্রাক তাকে চাপা দেয়। স্থানীয় লোকজন তাকে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়। পরে পুলিশ ওই ট্রাক ও তার চালককে আটক করে। এদিকে মেধাবী শিক্ষার্থী অজয় মজুমদারের মৃত্যুতে তার পরিবার ও সহপাঠীদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। এ সময় শিক্ষার্থীরা নিরাপদ সড়কের দাবি জানান। সকালে বাসুটি যাবে মা ক্লাস আছে, ক্লাস করি অহরহ দুর্ঘটনা ঘটতেছে। বিশেষ করে আমাদের নোয়াখালীর এই রাস্তাটা এতই খানাখন্দে ভরা যে আমাদের ইউনিভার্সিটির দুতল বাসগুলো যে কোনো সময় একটা বড় দুর্ঘটনার কবলে পড়ে যাবে। এর আসলে সুস্থ বিচার হওয়া উচিত, রাস্তাগুলোর ব্যবস্থা নেওয়া উচিত, যারা আছেন ওনারা যেন এর যথাযথ ব্যবস্থা নেয়। চট্টগ্রাম 16 শহর এলাকায় ড্রেনে পড়ে নিখোঁজ শিশু কামালকে উদ্ধার করতে পারেননি ফায়ার সার্ভিস কর্মীরা। রাত 10টা পর্যন্ত ফায়ার সার্ভিসের 3টি ইউনিট উদ্ধার তৎপরতা চালায়। পরে উদ্ধার কাজ স্থগিত করা হয়। স্থানীয়রা জানান, সোমবার বিকাল 4:30টার দিকে নগরীর 16 শহর এলাকায় ড্রেনের পাশে বন্ধু রাকিবের সাথে খেলছিল শিশু কামাল। এ সময় হাতে থাকা বল ড্রেনে পড়ে গেলে সেটি তুলতে ড্রেনের পানিতে নামে দুই বন্ধু রাকিব ও কামাল। রাকিব বল নিয়ে ড্রেন থেকে উঠে আসলেও পানিতে তলিয়ে যায় কামাল। মঙ্গলবার সন্ধ্যায় খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ শুরু করেন ফায়ার সার্ভিস কর্মীরা।
পদ্মা ও মেঘনা নামে নতুন দুটি বিভাগ করার কথা আবারও বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাজধানীর এনএসি সম্মেলন কক্ষে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক বৈঠকে তিনি বলেন, ফরিদপুর ও কুমিল্লাকে বিভাগ করা হবে। পরে সংবাদ সম্মেলনে বিষয়টি গণমাধ্যমকে জানান পরিকল্পনা মন্ত্রী ও প্রতিমন্ত্রী। একনেক বৈঠকে প্রায় 7,500 কোটি টাকা ব্যয়ে 10টি প্রকল্পের চূড়ান্ত অনুমোদন দেয়া হয়। সুলতান আহমেদ জানাচ্ছেন বিস্তারিত। বাংলাদেশের প্রধান দুই নদী পদ্মা ও মেঘনা, সেই নদী দুটির নামে দেশের নবম ও দশম বিভাগ করার কথা আগেই জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার একনেক বৈঠকে কুমিল্লা সিটির একটি প্রকল্প ঘিরে আবার আসে সেই আলোচনা। একনেক বৈঠকে ভার্চুয়ালি সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী। এ সময় মোট 10টি প্রকল্পের অনুমোদন দেয় কমিটি। পরে সংবাদ সম্মেলনে পরিকল্পনা মন্ত্রী জানান, সারা দেশে 560টি মডেল মসজিদের প্রায় 100টি নির্মাণ সম্পন্ন হয়েছে। তবে কেন বারবার সংশোধন করে খরচ বাড়ানো হচ্ছে তারও ব্যাখ্যা দেন তিনি। আমরা আপ্রাণ চেষ্টা হচ্ছে এটা কমিয়ে আনার, আমাদের লেভেলে কাগজে ভাবে যেগুলো কমার আমরা করছি, আমরা বিভিন্নভাবে দ্রুত করার চেষ্টা করছি। আর কিছু জাতীয় সমস্যা ওই ধরনের যেগুলো বললাম, এবং আরেকটা বিষয় ঠিকাদার সাহেবদের একটা ব্যাপার আছে, দে আর রানিং ফর প্রফিট। এ সময় তিনি দাবি করেন, সুইজারল্যান্ড কিংবা যুক্তরাজ্যেও প্রকল্পে ধীরগতি রয়েছে। সুইসরা গড়ির মতন চলে। সুইসদের জেনেভা শহরে আমি গত বছর গেছি, তার আগের বছরে গেছি, তার আগের বছরে গেছি। মানুষও বকাঝকা করছে সুইস কন্ট্রোল যে বাণিজ্য অথরিটি, রাস্তা কাটা ঠিক হচ্ছে না। চলতি বছরের অক্টোবরে কুমিল্লা মহানগরের আওয়ামী লীগ কার্যালয় উদ্বোধনের সময় প্রধানমন্ত্রী বলেছিলেন, কুমিল্লার নাম পরিবর্তন করে মেঘনা বিভাগ করতে চান তিনি। বিষয়টি আবারও আলোচনা এসেছে, তবে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। পুনর্ব্যক্ত করেছেন মাননীয় প্রধানমন্ত্রী ইচ্ছাটা যে কুমিল্লা বিভাগ যেটা হবে, মেঘনাটা আমাদের দুটা বড় নদী, মেঘনা পদ্মা, কুমিল্লাটা হতে পারে মেঘনা ডিভিশন আর ফরিদপুর হবে পদ্মা ডিভিশন। একনেকে মোট 10টি প্রকল্প বাস্তবায়নে ব্যয় ধরা হয়েছে 7,447 কোটি টাকা, 3,682 কোটি 28 লক্ষ টাকা। সুলতান আহমেদ, নিউজ 24, ঢাকা। বাংলাদেশ ভারত সম্পর্ক অতীতের যে কোনো সময়ের চেয়ে বেশি আন্তরিকতাপূর্ণ। মঙ্গলবার সচিবালয়ে এমন মন্তব্য করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এর আগে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারতের পররাষ্ট্র সচিবের বৈঠক হলে সীমান্ত ইস্যুতে ভারত আরও সতর্ক থাকার আশ্বাস দিয়েছেন বলে জানান মন্ত্রী। 16 ডিসেম্বর বিজয়ের সুবর্ণ জয়ন্তী উদযাপনে ভারতের রাষ্ট্রপতির অংশগ্রহণ নিয়ে আলোচনা করেন ভারতের পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন শ্রীংলা। ফখরুল ইসলামের রিপোর্টে বিস্তারিত। সুবর্ণ বিজয় উদযাপনে ভারতের রাষ্ট্রপতির বাংলাদেশে আগমনের কার্যসূচি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরের সূচি চূড়ান্ত করতে মঙ্গলবার 2 দিনের রাষ্ট্রীয় সফরে ঢাকায় আসেন ভারতের পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন শ্রীংলা। সফররত পররাষ্ট্র সচিব সচিবালয়ে বৈঠক করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সঙ্গে। বৈঠক শেষে মন্ত্রী জানান, ভারতের রাষ্ট্রপতির সফরে দুদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কে নতুন পালক যোগ হবে। আমাদের নেত্রী শেখ হাসিনা এবং শ্রী নরেন্দ্র মোদী আন্তরিক প্রচেষ্টা দুদেশের সম্পর্ক বর্তমানে অতীতের যে কোনো সময়ের চেয়ে অধিকতর আন্তরিকতাপূর্ণ। বাংলাদেশের জনগণ ভারতের মহামান্য রাষ্ট্রপতিকে বরণ করার জন্য আগ্রহের সঙ্গে অপেক্ষা করছে। Today, if our relationship is at a very great high, it is a Sonali Adhyay in our relationship, then he has had a very, very important role to play in that regard under the leadership of Prime Minister Sheikh Hasina and Prime Minister Narendra Modi on our side. এর আগে মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠক শেষে তিস্তার ন্যায্য হিস্সা, উভয় দেশ ও জনগণের কল্যাণের বিষয় নিয়ে আলোচনা হয় বলে জানান একে আব্দুল মোমেন। কারণ উভয় দেশের কল্যাণের জন্য এটা দরকার, আমাদের জনগণের কল্যাণের দরকার। বর্ডার ইস্যু তারা নিজেরাই বলেছেন যে তারা এইগুলোর উপর আরো সতর্ক দৃষ্টি রাখ। পানির সম্পর্ক আলাপ হয়েছে, সবগুলো আমরা সমাধান করব আলোচনা। I have many opportunities, but as I said, Foreign Secretary had answered, Mr. Momen had answered many of your questions. We will certainly be in touch. দুপুরে হর্ষবর্ধন শ্রীংলা ঢাকায় পৌঁছালে ফরেন সার্ভিস একাডেমিতে দুই দেশের পররাষ্ট্র সচিব পর্যায়ে বৈঠক হয়। আলোচনা হয় দুই দেশের রেল সহ যোগাযোগ খাতের উন্নয়ন, শান্তিপূর্ণ সীমান্ত ব্যবস্থাপনা ও বাণিজ্য সম্পর্ক নিয়ে। আমাদের যে পেন্ডিং ইস্যুসগুলো আছে সেগুলো কিভাবে অগ্রগতি করা যায় সেগুলো আমরা আলোচনা করেছি। আমাদের যে বর্ডার নিয়ে আমরা আলোচনা করেছি, আরো শান্তিপূর্ণ বর্ডার কিভাবে আমরা করতে পারি সেটা নিয়ে আলোচনা করেছি। বাংলাদেশ কখনোই সেফ থাকবে না যদি ভারত সেফ না থাকে, একইভাবে ভারতও সেফ থাকবে না যদি বাংলাদেশ, এই কথা সারা বিশ্বের সব দেশের জন্যই প্রযোজ্য। সফরের শেষ দিন বুধবার ভারতীয় পররাষ্ট্র সচিব বৈঠক করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে। ফখরুল ইসলাম, নিউজ 24, ঢাকা।
শনিবারের মধ্যে খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে না পাঠালে সর্বাত্মক আন্দোলনে যাবেন বিএনপি সমর্থিত আইনজীবীরা। মঙ্গলবার বিকালে এক সমাবেশ থেকে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্য সচিব, সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট ফজলুর রহমান এই হুঁশিয়ারি দেন। সমাবেশে বিএনপি মহাসচিব বলেন, আইনত সরকারি পারে খালেদা জিয়াকে বিদেশ পাঠাতে। মারুফা রহমানের প্রতিবেদন। বেগম খালেদা জিয়ার লিভার সিরোসিস শনাক্তের কথা জানিয়ে গত 28 নভেম্বর তাকে বিদেশে উন্নত চিকিৎসার পরামর্শ দেন ব্যক্তিগত মেডিকেল বোর্ড। সেই সঙ্গে চিকিৎসার জন্য বেগম জিয়াকে যুক্তরাজ্য কিংবা জার্মানিতে নেওয়ার সুপারিশও করেন চিকিৎসকরা। এরপরই বিএনপি চেয়ারপারসনকে বিদেশে যাওয়ার অনুমতি দিতে দফায় দফায় কর্মসূচি পালন করছে তার দল। মঙ্গলবার আইনজীবীদের সমাবেশে বিএনপি মহাসচিব খালেদা জিয়ার স্বাস্থ্য সম্পর্কে বলতে গিয়ে আবারও জানান তিনি জীবন মৃত্যুর সন্ধিক্ষণে আছেন। জীবন মৃত্যুর সন্ধিক্ষণে আইন দেখাচ্ছেন। কোন আইন? যে আইন দেখাচ্ছেন 401 ধারা, সেখানেই পরিষ্কার করে বলে আছে যে সরকার শুধু সরকারি পরে তাকে বিদেশে চিকিৎসার জন্য পাঠাতে বন্ধ। এটা আইন কোনো বাধা নয়, বাধা হচ্ছে সরকার। এদিকে শনিবারের মধ্যে খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে না পাঠানো হলে রোববার থেকে সারা দেশে আইনজীবীদের অনশন কর্মসূচি ঘোষণা করেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। রবিবার আমরা সারা বাংলাদেশ ব্যাপী আইনজীবীরা অনশন করব। এই কর্মসূচি আমি ঘোষণা করব। এমন সময় আসবে বন্ধুরা, এই দেশে মানুষে মিছিলে রাজপথ কম্পিত করবে, সংগ্রামে আন্দোলনে এই দেশে রাজপথ আগুন জ্বালাবে। এর আগে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে দলের স্থায়ী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী 20 ডিসেম্বর থেকে জেলা পর্যায়ে সমাবেশ করার কথা জানান বিএনপি মহাসচিব। মারুফা রহমান, নিউজ 24, ঢাকা। অমিক্রন দ্রুত ছড়ালেও ডেল্টার মতো ভয়ঙ্কর নয় বলে জানিয়েছেন গণবিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি বিভাগের প্রধান ডক্টর বিজন কুমার শীল। মঙ্গলবার দুপুরে করোনার এই নতুন ধরন নিয়ে এক মতবিনিময় সভায় তিনি কথা জানান। এদিকে জিম্বাবুয়ে ফেরত করোনা আক্রান্ত 2 নারী ক্রিকেটারের জিনোম সিকোয়েন্সের কাজ শুরু করেছে আইইডিসিআর। প্রতিষ্ঠানটির পরিচালক জানিয়েছেন, জিনোম সিকোয়েন্সের ফলাফল পেতে সময় লাগবে। রিশাদ হাসানের প্রতিবেদন। মঙ্গলবার দুপুরে গণস্বাস্থ্য কেন্দ্রে আয়োজন করা হয় কোভিড-19 ভ্যারিয়েন্ট অফ কনসার্ন ডেল্টা ওমিক্রন বিজ্ঞান, নৈতিকতা ও বৈষম্য শীর্ষক এই মতবিনিময় সভার। এতে গণবিশ্ববিদ্যালয় মাইক্রোবায়োলজি বিভাগের প্রধান ডক্টর বিজন কুমার শীল জানান, ওমিক্রন দ্রুত ছড়ালেও ডেল্টার মতো ভয়ঙ্কর নয়। ডেল্টার চেয়ে অনেকটা মাইল্ডার, তবে এটা শেষ নয়, এটা আরো খারাপ রূপ নিতে পারে, কারণ এর মিউটেশন কিন্তু এখন স্টেবিলাইজড হবে। যখনই আফ্রিকা থেকে বাইরে আসছে তখন কিন্তু আরো স্টেবল হবে। অনুষ্ঠানে বিএসএমএম এর ফার্মাকোলজি বিভাগের প্রধান জানান, সবার টিকা নিশ্চিত না করে শুধুমাত্র ওমিক্রনের কারণে 60 ঊর্ধ্বদের বুস্টার ডোজ দেওয়ার সিদ্ধান্ত যুক্তিসঙ্গত নয়। তাহলে সেই রকম একটি দেশে হতো আমাদের আসলে আমরা সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় অবশ্যই সকল মানুষকে ভ্যাকসিনেট করতে হবে, কিন্তু ওই 1.5 কোটি মানুষকে ভ্যাকসিনেশন এখন পর্যন্ত তারা বাদ থাকার তো কোনো কারণ নেই। এদিকে জিম্বাবুয়ে ফেরত করোনা আক্রান্ত 2 নারী ক্রিকেটারের জিনোম সিকোয়েন্স করার কথা জানিয়েছে জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট। ইনভেস্টিগেট করছি, বলার মতো এখনো কিছু পাই নাই। জিনোম সিকোয়েন্সিং এর আগে কিন্তু আরো কিছু কাজ থাকে, সেগুলো চলছে। সময় লাগবে, এইগুলা কাজ হলে জানতে পারবেন। আফ্রিকার মতো ইউরোপেও করোনার কমিউনিটি ট্রান্সমিশন হলে দেশের স্বার্থে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে স্বাস্থ্য সেবা বিভাগ। রিশাদ হাসান, নিউজ 24, ঢাকা। যুক্তরাজ্যের প্রধান বিরোধী দল লেবার পার্টির নতুন ছায়া মন্ত্রিসভার শ্যাডো ইকোনমিক সেক্রেটারি হিসেবে 6 বছরের জন্য দায়িত্ব পেয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতনি টিউলিপ সিদ্দিক এমপি। একই সাথে তিনি লন্ডনের ফাইন্যান্সিয়াল সিটির শ্যাডো মিনিস্টার হিসেবেও দায়িত্ব পালন করবেন। মূলত লেবার পার্টির ছায়া অর্থ মন্ত্রণালয় হয়ে কাজ করবেন লন্ডনের হ্যামস্টেড ও কিলবার্ন এলাকার এই এমপি। তিনি শ্যাডো চ্যান্সেলর রেচেল রিভস এমপির টিমে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করবেন। টিউলিপ সিদ্দিক এমপি ব্যাংক, ইন্স্যুরেন্স সহ সামগ্রিক আর্থিক খাতে সরকারের কর্মকাণ্ডের উপর লেবার পার্টির হয়ে নজরদারি করবেন। এক টুইট বার্তায় টিউলিপ সিদ্দিক তার নতুন দায়িত্বের বিষয়টি নিশ্চিত করেন। টিউলিপের আগে 2016 সালে লেবার পার্টির হয়ে শ্যাডো মিনিস্টার ফর আর্লি ইয়ার্স এডুকেশন হিসেবে কাজ করছেন শিশু কল্যাণ ও প্রাক প্রাথমিক শিক্ষা নিয়ে।
ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে টানা 2 দিনের বৃষ্টিতে উপকূলীয় অঞ্চলে কৃষির ব্যাপক ক্ষতি হয়েছে। অসময়ের এই বৃষ্টিতে বরগুনা ও পটুয়াখালীর আমন ধান ও রবি শস্যর ক্ষেত পানিতে তলিয়ে গেছে। কষ্টে ফলানো সোনার ফসল হারিয়ে দিশেহারা কৃষক। অবশ্য সংশ্লিষ্টরা বলছেন ক্ষতিগ্রস্ত কৃষকদের প্রণোদনা দেয়া হবে। সুমন শিকদার ও শিকদার জোবায়ের হোসেনের তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। এ চিত্র বরগুনা সদর উপজেলার মাইঠা গ্রামের আমন ধান ক্ষেতের। গেল 2 দিনের বৃষ্টিতে নষ্ট হয়েছে এখানকার কয়েক হাজার হেক্টর জমির পাকা ও আধা পাকা ধান। কৃষকরা জানান আর কয়েকদিন পরেই ধান ঘরে তুলতে পারতেন তারা। অসময়ে এই বৃষ্টিতে ফসল হারিয়ে উৎপাদন খরচ তোলা নিয়ে দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন তারা। যেগুলো কাঁচা আছে ওগুলোর তো ক্ষতি হয়েছে এবং যেগুলো পাইকে গেছে ওদানেরও ক্ষতি হয়ে গেছে। আমি 2 কিমি জায়গায় ধান দিছি 100 মনের বেশি হইতে, কিন্তু এই বন্যার কারণে নষ্ট হয়ে গেছে। অতিবৃষ্টিতে যে কলই ফলাইছে কাটিতে কাটিতে সমস্ত কলই নষ্ট হয়ে গেছে। সংশ্লিষ্টরা বলছেন কৃষি বিভাগের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত কৃষকদের প্রণোদনা দেওয়া হবে। যারা কৃষকরা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে আমরা পরবর্তী প্রণোদনার আওতায় আনবো। আমাদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বা উপজেলা কৃষি অফিস থেকে আমরা কৃষকদের জন্য এটাই করতে পারি। একই চিত্র পটুয়াখালীতেও ভারী বর্ষণে তলিয়ে গেছে এ জেলার 8 উপজেলার 1 লক্ষ হেক্টরের বেশি জমির ধান এবং কয়েক শত হেক্টর জমির তরমুজ সহ বিভিন্ন ধরনের রবি শস্য। তবে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে বঙ্গোপসাগরের নিকটবর্তী উপজেলা রাঙ্গাবালিতে। কৃষকরা জানান 50 ভাগ জমির ধানও ঘরে তুলতে পারেনি তারা। ঠিক এ সময়েই ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে টানা বৃষ্টিতে তলিয়ে গেছে ধান ক্ষেত। লাখ 5 টাকা খরচা করছিলাম, সারাও মনে করেন কিছু জ্বালাইছিল। বৃষ্টিতে আর সব পজিতে ভাই আল্লাহ রহমত না করে কোনো ভাই আমার রহমত নাই। কৃষি কর্মকর্তারা বলেন ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ এখনো নিরূপণ করা হয়নি। কর্তৃপক্ষের সাথে আমাদের সার্বক্ষণিক আমরা তাদেরকে অবহিত করে যাচ্ছি যে কি পরিমাণ ক্ষতি হচ্ছে বা মাঠের কি অবস্থা। আমাদের উপসহকারী কৃষি কর্মকর্তারা মাঠে আছেন, তারা কৃষকদের পরামর্শ দিয়ে যাচ্ছেন। ক্ষতিগ্রস্ত কৃষকদের সার বীজ সহ সব ধরনের সহায়তা করা হবে বলেও জানান তারা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এদিকে গেল 2 দিনের টানা বৃষ্টিতে যশোর শহরের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। পানি নিষ্কাশন ব্যবস্থা না থাকার কারণে শহরের বেশিরভাগ এলাকা এখন পানির নিচে। বসতবাড়িতেও পানি ওঠায় দুর্ভোগে পড়েছে স্থানীয়রা। রিপন হোসেনের তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে সারা দেশের মতো যশোরেও বৃষ্টি হচ্ছে। সোমবার 118 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে এ অঞ্চলে, যার প্রভাবে শহরের শঙ্করপুর, খড়কি, বেজপাড়া, বারান্দিপাড়া, পিটিআই রোড, স্টেশন রোড, ঘোপের একটি অংশের মানুষ চরম দুর্ভোগে পড়েছে। কোথাও হাঁটু পানি, আবার কোথাও তার চেয়ে বেশি। কোনো কোনো জায়গায় ঘরে ও ব্যবসা প্রতিষ্ঠানে পানি ঢুকে পড়েছে। পরিবার পরিজন নিয়ে চরম দুর্ভোগের মধ্যে পড়েছে এখানকার মানুষ। এটা দীর্ঘদিনের একটা সমস্যা, এটার কারণে আমাদের সাধারণ শিক্ষার্থীদের জীবনযাপন অনেক দুর্বিষহ উঠেছে। কষ্ট জীবনও কোনোদিন করিনি, হাঁটু সমান পানি, এই পানিতে যে আসতে যে এত সমস্যা তা আপনারা তো দেখলেই বুঝতে পারছেন যে কি অবস্থায় আমরা আছি। স্থানীয়রা বলছেন অপরিকল্পিত উন্নয়ন আর পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। পানিটা যাবার একটা লাইন বের করে দিতে হবে আমাদের, না তো আমরা কয়েক হাজার পরিবার এখন পানির তলে বলছে। এই পানি যাওয়ার কোনো রকমই লাইন নেই, সব পাশে আটকায় গেছে। এই প্রশাসন এবং মাননীয় মেয়রের প্রতি আহ্বান, এই ড্রেনেজ যে ব্যবস্থা, এই সামনে যে জলাবদ্ধতা, এটা সমাধান করতে হলে আগে আমাদের ড্রেনে পানি বের করার ব্যবস্থা করতে হবে। দীর্ঘদিন ড্রেনেজ ব্যবস্থা ঠিকমতো না থাকায় পানি নিষ্কাশন করতে পারছে না বলে জানান এই জনপ্রতিনিধি। বিগত দিনে যারা ছিল এই ওয়ার্ডের দায়িত্বে কিংবা মেয়র যে ছিল, সে ড্রেনের ব্যবস্থা খুব ভালোভাবে করেনি, যার কারণে আমাদের ড্রেনেজ অবস্থা খুবই খারাপ, পানি নিষ্কাশনের অবস্থাও খুবই খারাপ। যেহেতু এখন নিম্নচাপের কারণে আমাদের যশোর শহর না শুধু 7 নম্বর ওয়ার্ড, যশোর শহরের সব পানিটাই 7 নম্বর ওয়ার্ডে এসে বাঁধে। তবে পৌর কর্তৃপক্ষ বলছেন ড্রেনে ময়লা ফেলার কারণে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। সম্মানিত নাগরিক বৃন্দ, ড্রেনতে পানি যাওয়ার কথা, সেই ড্রেনগুলো বিভিন্ন ধরনের ময়লা আবর্জনা, সলিড ওয়েস্ট যেটা তার ভিতরে ডাম্পিং করেন। আমরা প্রত্যেক 2 মাস অন্তর অন্তর টন টন আবর্জনা এই ড্রেন থেকে তুলি। আমরা লেবার দিয়ে জরুরি ভিত্তিতে সমস্ত ড্রেনগুলো লেবার দিয়ে এবং আমাদের যে এক্সকাভেটর আছে সেগুলো দিয়ে ড্রেন পরিষ্কার করে যাতে পানিগুলো তাড়াতাড়ি বের হয়। পৌরবাসীর ভোগান্তি লাঘবে পানি নিষ্কাশনে কর্তৃপক্ষ দ্রুত পদক্ষেপ নেবে এমন দাবি ভুক্তভোগীদের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।
স্বাধীনতার 50 বছর উপলক্ষে এবারে নগদের সৌজন্যে বিশেষ আয়োজন বিজয় থেকে অর্জনে। প্রাণী সম্পদ খাত থেকেও আসবে বৈদেশিক মুদ্রা। ইউরোপ আমেরিকায় রপ্তানি হবে গরু ছাগলের মাংস। মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী বলছেন, উৎপাদন পর্যায়ে মান ঠিক রাখতে গবেষণাগার তৈরি ও খামারিদের প্রণোদনা দেবে সরকার। বিশ্লেষকরা মনে করেন, স্বাধীনতার 5 দশকে মাংস উৎপাদনে স্বনির্ভর হলেও ঘাটতি আছে দুধ ও ডিমে। আরেফিন শাকিল জানাচ্ছেন বিস্তারিত। পুষ্টি চাহিদা পূরণ, দারিদ্র্য বিমোচন, কর্মসংস্থান সৃষ্টি কিংবা নারীর ক্ষমতায়ন, সাফল্যের এমন খাতগুলোর বড় অবদান প্রাণী সম্পদের। অথচ 6-7 বছর আগেও মাংসের চাহিদা মেটাতে নির্ভর করতে হতো প্রতিবেশীদের উপর। সরকারের সঠিক পরিকল্পনা আর খামারিদের পরিশ্রম তৈরি করেছে নতুন সম্ভাবনা। প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের তথ্য বলছে, প্রতি বছর দেশে 25% হারে গবাদি পশুর খামার বাড়ছে। বছর বছর গরু ছাগলের উৎপাদন বাড়ছে অন্তত 6 থেকে 7 লাখ। আর এই মুহূর্তে খামার সংখ্যা প্রায় 12 লাখ। পিছিয়ে নেই পোল্ট্রি শিল্প। 40,000 কোটি টাকার বিনিয়োগ আছে এই খাতে। প্রাণী সম্পদ মন্ত্রী বলেছেন, রপ্তানি আয়ের নতুন দুয়ার হচ্ছে প্রাণী সম্পদ খাত। কোরবানির চাহিদা মেটাবার পরেও কিন্তু উদ্বৃত্ত থাকছে এবং প্রতিটি বাড়িতে, প্রতিটি ঘরে কিন্তু এখন সপ্তাহে না দিনেই তারা রেগুলার মাংস খাচ্ছেন। যেভাবে প্রাণী সম্পদের উন্নয়ন হচ্ছে, আমরা বিভিন্ন দেশের ডিমান্ড রয়েছে। মাংস রপ্তানি করার ভিতর থেকেও কিন্তু আমরা বিপুল পরিমাণে বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারবো। আমরা ব্যাপক পরিকল্পনা রয়েছে, গবেষণা চলছে, যে দেশ থেকে যে জাতীয় প্রজাতির উন্নত জাত আনতে হয় সেগুলো আনা হচ্ছে। এটা চলমান প্রক্রিয়া। বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান ডিএলএস এর তথ্য বলছে, ডিম ও দুধ উৎপাদনে পিছিয়ে আছে বাংলাদেশ। তবে মাংস উৎপাদন বাড়লেও আছে কিছু সমস্যা। এই দুইটাতে কিন্তু একটু শর্টেজ আছে। এই প্রাণী সম্পদ বিশ্লেষকের পরামর্শ, সমস্যার সমাধানে গরুর খাবার হিসেবে ঘাস চাষে মনোযোগ দিতে হবে। ডিমের উৎপাদন বাড়াতে আনতে হবে উন্নত জাত। ডেভেলপমেন্ট, ভালো ব্রিডের যে কনজারভেশন এবং সে ক্রস, এই জিনিসটা প্লাস হলো কাঁচা ঘাসের যে উৎপাদন সেটা বাড়াতে হবে, প্লাস ফিডের যে অ্যাভেলেবিলিটি সেটা, প্লাস ফিডের যে প্রাইস সেটাকেও কিন্তু খামারির নাগালের মধ্যে নিয়ে আসতে হবে। আর এর জন্য আমি যেটা বলবো যে ডে ওল্ড চিকের দামও কমাতে হবে। বর্তমানে দেশের জিডিপিতে প্রাণী সম্পদের অবদান 1.47% এবং বার্ষিক প্রবৃদ্ধির হার 3.47%। আরফিন শাকিল, নিউজ 24, ঢাকা। বগুড়ায় শুরু হয়েছে 5 দিন ব্যাপী নারী উদ্যোক্তা মেলা। এই মেলায় স্টল নিয়ে উৎপাদিত পণ্যের পসরা সাজিয়েছেন উদ্যোক্তারা। এতে অনলাইন ব্যবসার প্রসারের পাশাপাশি নতুন উদ্যোক্তা তৈরি হবে বলে মনে করছেন আয়োজকরা। আব্দুস সালাম বাবুর তথ্য চিত্রে ডেস্ক রিপোর্ট। সংসারে কাজের পাশাপাশি বিভিন্ন পণ্য ঘরে বসে তৈরি করে অনলাইনের মাধ্যমে তা ভোক্তার কাছে পৌঁছে দিয়ে দেশের অর্থনীতিতে এখন বিরাট ভূমিকা রাখছে নারী উদ্যোক্তারা। এরই অংশ হিসেবে দ্য প্ল্যানিং প্যারাডাইসের আয়োজনে শহরের শহীদ টিটু মিলনায়তন চত্বরে শুরু হয়েছে 5 দিন ব্যাপী নারী উদ্যোক্তা মেলা। 21টি স্টলে বাহারি বাটিক, সিল্ক, হাতের কাজে সৌন্দর্য ফুটিয়ে তোলা নানা রঙের শাড়ি, 3 পিস, শীতের পোশাক, সুস্বাদু আচার, ঘর সাজানোর বাহারি সামগ্রী, শীতের পিঠা সহ বিভিন্ন খাবার আর ব্যবহার্য সামগ্রীর পসরা সাজিয়েছেন নারী উদ্যোক্তারা। উৎপাদিত পণ্যের প্রচার আর প্রসারই যার লক্ষ্য। নতুন নতুন উদ্যোক্তা যারা সেই উদ্যোক্তাগুলো আস্তে আস্তে একটু সামনের দিকে যেন আগাতে পারে, এই জন্য এই মেলায়। সাংসারিক কাজের পাশাপাশি এই অনলাইন বিজনেসটা আমাদের মহিলাদের জন্য অনেক অনেক সুবিধা বয়ে নিয়ে আসছে। গ্রামে গঞ্জে সবাই কাজ করাচ্ছি, তাদেরকে নিয়ে এই কাপড়গুলো কাজ করাচ্ছি এবং তাদেরও উপকার হচ্ছে এবং আমারও উপকার হচ্ছে। মেলায় অনলাইন ব্যবসায়ীদের পরিচিতি বৃদ্ধি সহ নারীরা উৎসাহ পেয়ে উদ্যোক্তা তৈরি হবে বলে জানান আয়োজকরা। আমাদের নারী উদ্যোক্তা মেলার মেইন উদ্দেশ্য হচ্ছে যারা অনলাইন সেলার তাদের ট্রাস্ট বৃদ্ধি করা এবং তাদের পরিচিতি বৃদ্ধি করা, যাতে তারা অনলাইনে আরো বেশি সেল করতে পারে। প্রশিক্ষণ ও আর্থিক সুবিধা দিয়ে নারীদের এগিয়ে নিতে বিসিক কাজ করছে। যে বগুড়া জেলায় নারীরা এগিয়ে আসছে, আমরা তাদেরকে সাধুবাদ জানাই এবং সেই এগিয়ে আসার কারণে আমরা তাদেরকে প্রশিক্ষণ দিয়ে আর্থিক সুবিধা দিয়ে আমরা তাদেরকে আরও কীভাবে এগিয়ে নেওয়া যায় সে বিষয়ে নানাবিধ কার্যক্রম আমরা পরিচালনা করছি। প্রশিক্ষণ গ্রহণ করে নারীরা স্বনির্ভর হওয়া সহ বিভিন্ন পণ্য উৎপাদনের মাধ্যমে কর্মসংস্থানের পথ প্রশস্ত হচ্ছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। আলু আবাদের শুরুতেই রংপুরে সারের তীব্র সংকট দেখা দিয়েছে। কৃষকদের অভিযোগ, টাকা দিয়েও আলু চাষের জন্য প্রয়োজনীয় টিএসপি, ডিএপি ও এমওপি সার মিলছে না। রেজাউল করিম মানিকের তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট।
গেল 2 সপ্তাহ ধরে রংপুরে আগাম আলুর আবাদ শুরু হয়েছে। এখন মাঠে মাঠে জমি তৈরিতে ব্যস্ত চাষিরা। আলুর জমি তৈরির সময় পর্যাপ্ত পরিমাণ টিএসপি, ডিওপি ও এমওপি সারের প্রয়োজন, কিন্তু চাষিদের অভিযোগ তারা ডিলারের কাছ থেকে কাঙ্ক্ষিত সার পাচ্ছেন না। আবার অনুমোদিত নয় এমন অবৈধ সার বিক্রেতাদের দোকানে দোকানে এসব সরকারি সার বিক্রি হচ্ছে চড়া দামে। এই আলু গাছ বড় হয়ে যেমন সার নেই, সার এখন 1100 টাকা বস্তা, আর ডিলাররা সময় একতা হয়ে দেয় সারের দাম 1200, 1150, 1200। এখন তো আমরা আলু আবাদ করতেছি, এই সময় যদি সার না পাই তো আমাদের সমস্যা না। রংপুর কৃষি বিভাগের তথ্য মতে শুধু আলু আবাদে বিএডিসির 219 জন ডিলারের জন্য 3673 মেট্রিক টন বিভিন্ন ধরনের নন ইউরিয়া সার বরাদ্দ রয়েছে। এই বিপুল পরিমাণ সার বরাদ্দের পরও রংপুরে সারের কৃত্রিম সংকট তৈরি করে দাম বাড়িয়েছে কতিপয় ডিলার ও খুচরা বিক্রেতা। তবে পর্যাপ্ত সার মজুদ রয়েছে, কোনো ধরনের বাড়তি দামে সার বিক্রি হচ্ছে না বলে দাবি করেছেন রংপুরের বিসিআইসির ডিলাররা। সার আসলে সংকটটা থাকবে না, জাস্ট সাডেনলি, নট রিসেন্টলি। সার সংকট সমাধানে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা সহ অভিযুক্ত ডিলারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন রংপুর কৃষি বিভাগ। আমাদের ইউরিয়া, ডিএপি এই সারগুলো পর্যাপ্ত মজুদ আছে এবং নন ইউরিয়া সারের কোনো সংকট নেই। উপজেলা প্রশাসন এবং উপজেলা কৃষি অফিসারদের সমন্বয়ে অনেকগুলো মোবাইল কোর্ট পরিচালনা করেছি। অব্যাহত সার সংকটে শস্য ভাণ্ডার খ্যাত রংপুরের চাষিরা আলু চাষাবাদে অনীহা প্রকাশ করায় লক্ষ্যমাত্রা অর্জিত না হওয়ার আশঙ্কাও দেখা দিয়েছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। আলোচিত সৌদি সাংবাদিক জামাল খাশোগি হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত এক সন্দেহভাজন আসামিকে মঙ্গলবার ফ্রান্সে গ্রেপ্তার করা হয়েছে। প্যারিসের শার্ল দা গল বিমানবন্দরে তাকে গ্রেপ্তার করে পুলিশ। রয়টার্স জানায় খালেদ আয়েদ আল ওয়েতাইবি নামের ওই ব্যক্তি খাশোগি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত বলে সন্দেহ রয়েছে। সৌদির একজন সাবেক রাজকীয় প্রহরী তিনি। ওই হত্যাকাণ্ডের ঘটনায় তুরস্কের দাবি করা সন্দেহভাজন 26 আসামির মধ্যে আল ওতাইবিও একজন। গ্রেপ্তারের এই ঘটনাকে স্বাগত জানিয়েছেন খাশোগির বাগদত্তা হেতিস সেনগেস। এই ঘটনা একটি বড় ধরনের সাফল্য হতে পারে বলে মন্তব্য করেছেন হত্যাকাণ্ডটির সাবেক জাতিসংঘের তদন্তকারী আগনেস ক্যালামার্ড। মেক্সিকোর কেন্দ্রীয় রাজ্য মিচোকিয়ানে শীতের মৌসুমে দেখা মেলে রাজা প্রজাপতির, যার ব্যতিক্রম হয়নি এবারও। বছরের এই সময়ে প্রজাপতিগুলো আকর্ষণ করে পর্যটক এবং বিজ্ঞানীদের, একইভাবে আকর্ষণ করে স্থানীয়দেরও। রয়টার্সের তথ্য ও চিত্রে নিবির আমিনের ডেস্ক রিপোর্ট। শীতের মৌসুমে কানাডা এবং যুক্তরাষ্ট্রের উত্তরাঞ্চল থেকে হাজারো কিলোমিটার পাড়ি দিয়ে মধ্য মেক্সিকোর নাতিশীতোষ্ণ বনে চলে আসে এসব মোনার্ক প্রজাপতি। এখানেই চলে তাদের প্রজনন। মেক্সিকোর 13,000 হেক্টর অঞ্চল জুড়ে শত শত গাছপালায় দেখা যায় রাজা প্রজাপতির ভিড়, যা আকর্ষণ করে সব বয়সের মানুষকেই। এখানে এসে সত্যিই খুব ভালো লাগে, যে ভালো লাগাটা আপনি শহরে বসে উপভোগ করতে পারবেন না। এখানে একবার প্রবেশ করলেই মন ভালো হয়ে যায়। তবে এসব রাজা প্রজাপতির সংখ্যা হ্রাসের বিষয়ে সতর্ক করছেন বিশেষজ্ঞরা। সংরক্ষণবাদী দল WWF এর মতে গেল বছর 2.1 হেক্টর জমি দখল করেছিল এসব প্রজাপতি, যা পূর্ববর্তী বছরে ছিল 2.8 হেক্টর। জলবায়ু পরিবর্তনের কারণে এসব মোনার্ক প্রজাপতির সংখ্যা ধীরে ধীরে কমে যাচ্ছে, এমনটাই জানিয়েছে WWF। নিবির আমিন, নিউজ 24। এদিকে পাকিস্তানের বিপক্ষে ঢাকা টেস্টে ফলোঅনের শঙ্কায় পড়েছে বাংলাদেশ। সফরকারীরা 300 রানে প্রথম ইনিংস ঘোষণা করে। জবাবে টাইগাররা চতুর্থ দিন শেষ করতে মাত্র 76 রানে 7 উইকেট হারায়। দুই অপরাজিত ব্যাটসম্যান সাকিব ও তাইজুল শুরু করবেন পঞ্চম দিনের খেলা।